নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। এবার বলবো আমার পরের ফলস ভ্রমণ সম্বন্ধে। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার। আজকে আমার মেঘালয় ঘোরার তৃতীয় দিন। আজ আমরা প্রথমে যাব ফিফি ফলস দেখতে। গতকাল পর্যন্ত আমরা ছিলাম মেঘালয়ের ইস্ট খাসি হিল জেলাতে। আজকে আমরা যাব সেখান থেকে ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলাতে। আজকে আমরা এখানে আসবো বলে গতকাল কিন্তু আমরা তাই শিলংয়ে ফেরত যাইনি। গতকাল আমরা পডেম ফলস দেখে রাতে ছিলাম লাডস্মিথ গ্রামের একটা হোটেলে। বেশ ভালোই ছিল হোটেলটা, বেশ বড় সড়ো রুম ছিল, বাথরুমে গিজার ছিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই হোটেলটা। সেখানে একটা 3 বেডের রুমেতে থাকতে ভাড়া পড়েছিল 1,500 টাকা। আর রাতে কাছেই একটা রেস্টুরেন্টে সবাই রুটি আর চিকেন খেয়েছিলাম, যেখানে 200 টাকা করে মাথা পিছু পড়েছিল রাতের ওই ডিনার খেতে। আজও কিন্তু সকালে আমরা রেডি হয়ে 8টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল আর তার সাথে রয়েছে চারিদিকে প্রচুর ঘন কুয়াশা। 1 মিটার দূরেরও কোনো কিছু খুব ভালো করে দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তবুও আমরা একটুও সময় নষ্ট না করে যা থাকে কপালে দেখা যাবে এই ভেবে বেরিয়ে পড়েছিলাম। ধীরে ধীরে গাড়ি চালিয়ে প্রায় ঘন্টা দেড়েক চলার পরে একটা জায়গাতে এসে আমরা থামলাম। তখনও প্রচুর বৃষ্টি পড়ছিল। ওই এত জোর বৃষ্টিতে কোথাও গিয়ে তো কোনো রকমভাবে ভালো ভিডিও করতে পারা যাবে না বা ছবি তুলতেই পারা যাবে না। তাই ওই গাড়িটা একটা জায়গাতে নিয়ে গিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখে সেই রেস্টুরেন্টে বসে কিছুটা সময় কাটাবো বলে ভাবলাম, তাতে যদি কিছুটা বৃষ্টি কমে যায় এই ভেবে। তো পথের পাশে একটা রেস্টুরেন্টে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পরে বৃষ্টি খানিকটা কমলো। আর ওই ফাঁকে আমরাও ওই রেস্টুরেন্টে সকালের টিফিনটা করে ফেলে নিলাম। মেঘালয়ের সব জায়গাতেই খাবার দাবার সব কিছু পাওয়া গেলেও খাবার কিন্তু সব জায়গাতেই বেশ কিছুটা দামি। যাই হোক, ওখানে ব্রেড অমলেট খেয়ে নিয়ে এবার আমরা বেরোবো এই ঠিক হলো। বৃষ্টিটা কমে গেলেও কিন্তু চারিপাশটা একদম কুয়াশা ঢাকাই হয়ে রইল। খুব একটা বেশি দূরের কোনো কিছুই পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছিল না। আমরা যে রেস্টুরেন্টে বসে টিফিন করছিলাম সেই রেস্টুরেন্টটা থেকে একটু এগোতেই কাছেই একটা জায়গাতে পার্কিং বলে লেখা আছে, যেই জায়গাটা হচ্ছে ফিফি ফলস যাওয়ার এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি গেট। এখানেই এই পার্কিংয়েই গাড়ি রেখে তারপরে হেঁটে ফিফি ফলসের দিকে এগোতে হয়। যেখানে এই গাড়ির পার্কিং সেখান থেকে একটু এগোলেই প্রথমেই নৌকা করে একটা ছোট নদী পেরোতে হবে। এই নদীর এপার থেকে ওই পারে যাওয়া, আবার পরে ফিরে আসার সময় ওই পার থেকে এই পারে আসার জন্য মাথা পিছু প্রত্যেকের মোট 100 টাকা করে লাগলো। পালে আর ইয়াসরও কিন্তু এখানে টাকা লাগলো, যদিও ওরা গাইড বা ড্রাইভার হওয়া সত্ত্বেও। নদীর পাড়ে একটা গুমটি ঘরে টাকা দিয়ে সেখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে সেটাকে পরে তারপরে নৌকাতে গিয়ে আমরা বসলাম। এক একটা ছোট্ট নৌকাতে মাঝি ছাড়া আর মোট 3 জনই বসতে পারবে। আর যেহেতু আমরা এখানে 3 জনই ছিলাম, সেহেতু আমরা যাওয়া মাত্রই আমাদেরকে নিয়ে মাঝি নৌকা ছেড়ে দিল। শান্ত আর স্রোতবিহীন এই ছোট্ট নদীটা পেরোতে মিনিট 5 সময় লাগলো। এরপরে নদী পার হয়ে গিয়ে ওই নদীরই পার বরাবর সোজা পথ ধরে এগোতে থাকলাম। পথ এখানে একদমই সমতল, শুধু এঁকে বেঁকে আর এদিক ওদিক হয়ে গিয়েছে। শুধু কাঁচা রাস্তা হওয়াতে রাস্তাতে প্রচুর কাদা আর জল জমেছিল। নৌকা পেরোবার পর 1 কিলোমিটারের থেকে বেশি হবে মতো পথ হেঁটে গিয়ে ফলসের গেটের কাছে পৌঁছালাম।
আসতে মোটামুটি 20 মিনিট সময় তো লাগলো। এখানেই আছে এই ফিফি ফলসে ঢোকার এন্ট্রি গেট। সেখানে ফলসে ঢোকার জন্য শুধু আমাকেই 50 টাকার টিকিট কাটতে হলো। ইয়াসো আর পালের কোনো টিকিট লাগলো না, যেহেতু ওরা আমার গাইড আর আমার গাড়ির ড্রাইভার। এইবার এখান থেকে বাম দিকে তাকালেই দেখতে পাওয়া গেল ফিফি ফলসের প্রথম বা আপার মানে উপরের দিকের পার্ট। এটা ফিফি ফলসের প্রথম পার্ট। এতক্ষণ যে নদীটার পাশ বরাবর আমরা হেঁটে আসছিলাম আর এই নদীটাকেই প্রথমে পেরিয়ে এসেছিলাম, সেই নদীটাই এখানে বিশাল এলাকা নিয়ে আর এই ভরা বর্ষায় প্রচুর জল নিয়ে অনেকগুলো ধারাতে ভাগ হয়ে উপর থেকে নিচের দিকে নেমে আসছে। ফলসটাকে দেখে কিন্তু আমার মন প্রাণ জুড়িয়ে গেল। অসাধারণ সুন্দর লাগছিল ঝর্ণাটাকে দেখে। রাস্তার সাইড দিয়ে খানিকটা সিঁড়ি রাস্তা নিচের দিকে নেমে গেছে ওই ঝর্ণার কাছে পৌঁছাবার জন্য। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে সেখান দিয়ে নিচে নেমে এলাম। এখানে বেশ অনেকটা জায়গা চাতালের মতো করে রাখা রয়েছে, যেখান থেকে খুব সুন্দর করে ছবি তোলা যাবে আর ঝর্ণাটাকেও অনেক সুন্দর করে এবং খুব পরিষ্কারভাবে কাছ থেকে দেখতে পাওয়া যাবে। বেশ কিছুক্ষণে এখানে সময় কাটিয়ে আর অনেক ছবি তুলে নিয়ে এবার এই ঝর্ণার আসল পার্ট বা পরের পার্ট, যেটাকে সেকেন্ড পার্ট বা লোয়ার পার্ট বলে, সেই নিচের পার্টে আমরা এগিয়ে গেলাম। এই আপার পার্ট থেকে ওপরে উঠে এসে যেখানে টিকিট ঘর ছিল সেখানের দিক থেকে একটা ভাঙাচোরা কাদাওয়ালা এবড়ো খেবড়ো সরু রাস্তা এঁকে বেঁকে অনেকটা নিচের দিকে নেমে গেছে। পথ একদম দুর্গম না হলেও বৃষ্টির জল আর কাদাতে খুবই পিচ্ছিল হয়ে পড়েছিল। পাশের পাহাড়ে দেয়াল ধরে ধরে খুব ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলাম। মাঝে মাঝেই পালে আমাকে অনেকবার আমার হাত ধরে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছিল। কিছুটা বাঁশের সিঁড়ি, কিছুটা পাথরের সিঁড়ি আর অনেকটা পাথরের পথ পেরিয়ে প্রায় 15 মিনিটের মধ্যে নিচে নেমে চলে আসলাম। ওপর থেকে নিচে নামতে নামতে পথে যদিও বেশ ভালো করেই মাঝে মাঝেই ফিফি ফলসকে দেখতে পাওয়া যাচ্ছিল, এবারেই একদম নিচে নেমে এসে ফিফি ফলসকে খুব সুন্দর ভাবে চোখের সামনে সম্পূর্ণ রূপ ধরে দেখতে পাওয়া গেল। ওপরের আপার পার্টে জল যেরকম অনেকটা জায়গা জুড়ে আর অনেকগুলো ধারাতে নিচে পড়ছিল, এখানে কিন্তু ওই সম্পূর্ণ সুবিশাল জলরাশি কেবল একটা ধারাতেই ওপর থেকে প্রবল বেগে নিচে পড়ছে। এমনিতেই সেই সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এই কমে তো এই প্রচুর পরিমাণে বেড়ে গিয়ে পড়তে লাগে। তারই মধ্যে ঝর্ণার ওই প্রচুর জল একসাথে নিচে পড়াতে চারিদিকে জলকণার মেঘ তৈরি হয়ে পরিবেশকে আরও অন্ধকারাচ্ছন্ন করে তুলেছিল। কি আর করা যাবে, যদি আরও পরে পরিবেশ আরও অন্ধকার হয়ে না যায় এই ভেবে তাই ওই আবছা পরিবেশেই ছবি তোলা শুরু করে দিলাম। বেশ কিছু ছবি তুললাম এবং তারপরে দেখলাম যে ছবি আর ভিডিও মোটেও খুব একটা ভালো আসছে না, কিন্তু যেমনই হোক তেমনই হলো এই ভেবে বেশ কিছু ছবি আর ভিডিও তুলে তারপর আমরা ফেরার পথ ধরলাম। স্থানীয় সবার কাছে শুনে বুঝলাম যে এই নিচের পার্টটাই হলো আসল ফিফি ফলস বা সবথেকে সুন্দর ফিফি ফলস, কিন্তু কেন জানি না আমার কাছে উপরের পার্টটাকে কিন্তু নিচের পার্ট থেকে অনেক অনেক বেশি সুন্দর লেগেছিল। নিচের পার্টে ওই একটা ধারাতেই জল যেহেতু নিচে নেমে আসছে আর উপরের পার্টে অনেকগুলো ধারাতে অনেকটা জায়গা জুড়ে জল নিচের দিকে নেমে আসছে, তাই আমার কাছে কিন্তু উপরের পার্টটাকেই বেশি ভালো লেগেছে। আপনারা দেখুন
কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লাগে। এই ফলসে দুই জায়গাতেই জল কম থাকলে স্নান করতে পারা যায়। ঝর্ণা যেখানে নদী হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে একটা বাঁশ দিয়ে সাঁকো করা আছে নদীর এপার ওপার পারাপার করার জন্য। ঝর্ণার পাড়ে ছোট্ট একটা গুমটিতে স্থানীয় দুটো ছেলে চা আর কফির দোকান করে রয়েছে। সেখানে চা কফির সাথে সাথে ডিমের অমলেট, ব্রেড অমলেট আর কিছু বিস্কুট আর চিপসও পাওয়া যায়। আমরা তিনজন ওখানে একটু বিশ্রাম নিয়ে চা খেলাম, তারপরে রওনা দিলাম পরের ফলসের দিকে। যদিও এখানে আমাদের ওই বৃষ্টিতে চা খাওয়ার কথা ছিল না, কিন্তু আমার মনে হয় যে কোনো জায়গাতে গেলে সেই সব জায়গাতে যে ছোটোখাটো দোকানগুলো থাকে সেখানে কিছু থাকা উচিত। সেখানে কিছুটা খেয়ে দিয়ে সেই দোকানওয়ালাকে কিছুটা হেল্প করা উচিত, কারণ ওরা অনেক আশা নিয়ে ওইটুকু জায়গার মধ্যে ওইখানে দোকান করে রেখেছে এই ভেবেই যে কিছু লোক এসে ওদের কাছ থেকে কিছু খাবে, তাতে হয়তো ওদের কিছুটা ইনকামও হয়। তাই আমি সবসময় চেষ্টা করি কোনো জায়গাতে গেলে সেখানে যদি কোনো রকম স্থানীয় ছোট দোকান থাকে সেখান থেকে কিছু না কিছু কেনার বা কিছু না কিছু খাওয়ার। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে পেরিয়ে গেলাম পরের ফলসে যাওয়ার জন্য। এই ফলসে আসার জন্য প্রথমে যে নৌকা করে যে নদীটা আমরা পার হয়েছিলাম, সেইখানে নদীর ওই পারে ফিরে এসে পালে খুব জোরে ডাক দিল মাঝিকে ওই গুমটি ঘরের দিকে। তারপরে সেই গুমটি ঘর থেকে মাঝি নৌকা ওই পার থেকে এই পারে নিয়ে এসে তারপর আমাদেরকে নৌকা করে আমাদের ওই পারে আবার নিয়ে চলে গেল। এই ফলসের গোটা পথে দুটো একদম সাধারণ ছোট্ট দোকান থাকলেও ওই অঞ্চলের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। ওই দোকানগুলোতে সাধারণ দামে পানীয় জলের বোতল কিনতে পারা যায়। বেশ কিছু দোকানপাট রয়েছে মেইন রাস্তাতে, যেখানে গাড়ি থেকে নেমে এই ফলসের দিকে হেঁটে আসা শুরু করতে হয়। এই গোটা অঞ্চলে নেই কোনো টয়লেটের ব্যবস্থাও, তবে ইচ্ছা করলে এই বিশাল প্রাকৃতিক অঞ্চলে যেখানে সেখানে প্রাকৃতিক ডাকের কাজ সেরে নেওয়া যেতে পারে। ফলসের দুটো পার্টে যাবার জন্য একবারই চার্জ দিতে হয়। পুরো এলাকাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে কোনো বাধা নেই, কোথাও ছবি তুলতে কোনো আলাদা চার্জ লাগে না। এই অঞ্চলে জিও আর এয়ারটেলের খুব ভালো রকম নেটওয়ার্ক রয়েছে। এরা ছাড়া আর কোনো নেটওয়ার্ক এখানে নেই। ফলসের কাছাকাছি প্রাকৃতিকভাবে থাকা বড় আর ছোট পাথর ছাড়া আর কোনো রকম বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই। এছাড়া নেই কোনো শেডের ব্যবস্থাও, যেখানে বৃষ্টি আসলে বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলে যেখানে একটু আশ্রয় নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, ওই যে দুটো দোকান রয়েছে ছোট, সেই দুটো দোকানের ভেতরে ঢুকে একটু বসে বিশ্রাম নেওয়া যেতে পারে। এই ভরা বর্ষাতে ফলসে খুব ভালোই জল রয়েছে। জানলাম যে বর্ষাকাল ছাড়াও বছরের সমস্ত সময়তেই এই ফলসে মোটামুটি খুব ভালোই জল থাকে। তাই এই ফলসে ঘুরতে আসার জন্য সবথেকে ভালো সময় বর্ষাকাল হলেও বছরের অন্য যে কোনো সময় আপনি অনায়াসে এই ফলসে ঘুরতে আসতেই পারেন। এবারে বলি যে এই ফিফি ফলস কিভাবে আসতে পারবেন। এই ফলস দেখতে চাইলে প্রথমে আপনাকে শিলং থেকে বেরিয়ে আসতে হবে ল্যাডস্মিথ, সোহরংখাম, মৌরংখাম, মৌদুখাই, মাদুর, ডেনথারিং, মুপুত হয়ে এরপরে সৌখেন পার্শিত গ্রামে এসে ফিফি ফলসের পার্কিংয়ে এসে নামতে হবে। অন্য আরেকটা পথ আছে যেখান দিয়ে মৌফুত নামের জায়গা থেকে যেতে হয়। সেই পথে গেলে ফিফি ফলসের আমরা যে দিক থেকে দিয়ে ফিফি ফলসে নেমেছিলাম তার ঠিক উল্টো দিকের পাহাড় দিয়ে নিচে নেমে আসতে হবে। তবে আমি বলবো যে ওই পথে না গিয়ে কেবল এই পথ দিয়েই, অর্থাৎ এই নদী পেরিয়ে
ফিফি ফলসে যাওয়ার পথ দিয়েই ফিফি ফলস দেখতে আসতে। ওই পথে আসলে শুধু কিন্তু ফিফি ফলসের লোয়ার পার্টটাই দেখতে পাওয়া যাবে, আপার পার্ট দেখতে গেলে আবার পুরো এই পথ উল্টোভাবে গিয়ে আপার পার্ট দেখে আবার লোয়ার পার্ট দেখে ফেরত যেতে হবে। আর যদি এই পথে আসেন তাহলে আপনারা প্রথমে আপার পার্ট দেখে তারপরে লোয়ার পার্ট দেখে তারপর সেই পথেই আবার ফেরত যেতে পারবেন। এই যেখানে গাড়ির পার্কিং করা যায় সেই জায়গাটার পাশে বেশ কিছু সুন্দর সুন্দর কটেজ রয়েছে, সেখানে রাতে থাকতে পারা যাওয়ার জন্য। শুনতে পেলাম যে ওই কটেজগুলোতে 2 জনের জন্য একদিন ও এক রাতে থাকতে 2000 থেকে 2500 টাকা মতো করে লাগে। কেউ চাইলে ওখানে অনায়াসে থাকতে পারেন। খাওয়ার জন্য তো ধারে পাশে অনেক রেস্টুরেন্ট তো আছেই, কিন্তু আমার মনে হয় যে কোনোভাবেই ওখানে থাকার কোনো দরকার পড়বে না। আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে এসে এই ফিফি ফলস দেখে আবার আপনার পরের গন্তব্যের দিকে এগিয়ে যান। আমি খুব ভালো মতন করেই জানি যে যে সমস্ত জায়গার নামগুলো বললাম আমি একটাও নাম ঠিকভাবে বা ঠিক মতো করে উচ্চারণ করতে পেরেছি। তাই ওই সমস্ত জায়গার নামগুলো এত কঠিন বলে উচ্চারণের সাথে সাথে আমি ডেসক্রিপশন বক্সতে প্রত্যেকটা জায়গার নাম শিলং থেকে এই ফলস আসা পর্যন্ত এক একটা জায়গার নাম পর পর করে ডেসক্রিপশন বক্সতে লিখে দিলাম। এই ফলস শিলং থেকে প্রায় 82 কিলোমিটার দূরে ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলাতে অবস্থিত। গাড়ি করে আসতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে শিলং থেকে এখানে আসতে। আপনারা যদি নিজেরা বাইক বা স্কুটি বা নিজেদের গাড়ি করে আসতে চান তো গুগলতে আমি যে জায়গার নামগুলোকে লিখে দিয়েছি সেই নামগুলো দেখে নিয়ে রোড ডাইরেকশন নিয়ে চলে আসার চেষ্টা করতে পারেন, যদি আপনাদের সাথে কোনো রকম কোনো গাইড না থাকে। তো গোটা এই পথটাই শিলং থেকে এই পর্যন্ত অর্থাৎ ফিফি ফলস পর্যন্ত হাইওয়েতে হওয়াতে এই পথের অনেক জায়গাতেই অনেক পেট্রোল পাম্প, ওষুধের দোকান সহ সমস্ত জিনিসের দোকান, আর পথের কিছু দূর যেতে যেতেই হট ড্রিঙ্কসেরও প্রচুর দোকান রয়েছে। আমার এই মেঘালয় ভ্রমণের প্রত্যেকটা ভিডিওতে আমি এই কয়েকটা কথা প্রত্যেকবার বলছি যে আমার গাইড আর আমার গাড়ি ড্রাইভারের কথা। সেটা এই যে আমার গাইড ইয়াসো আর গাড়ির ড্রাইভার পালের কোনো রকম কোনো তুলনা হবে না। কোনো ট্যুর ভালো হয় না খারাপ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই ট্যুরের গাড়ি ড্রাইভার আর সেই ট্যুরের গাইডের ওপরেই। এরা দুজনেই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেভাবে আমাকে সব রকমভাবে গাইডিং আর হেল্প করেছে তাতে আমি এক কথাতে অভিভূত। আমি ওদের দুজনের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা নির্দ্বিধাতে ওদের সাথে যোগাযোগ করে মেঘালয়ের যে কোনো জায়গাতে যে কোনো সময় ঘুরতে চলে আসতে পারেন। তো এই ছিল আমার ফিফি ফলস ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করি আমি এখানে আপনাদেরকে সমস্ত তথ্যই জানাতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি এই ফলসের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তো নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব। উপরওয়ালা আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভকামনা দিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় হরগৌরী কি।